वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम हिंद जय हिंद जय हिंद जय हिंद 15 আগস্ট 15 আগস্ট नेताजी सुभाष चंद्र बसु की प्रीतिलता वाग्देदार की विनय बादल दिनेश की जवाहरलाल नेहरू की रासबिहारी जय हिंद महात्मा गांधी की नेताजी सुभाष चंद्र बसु की प्रीतिलता वाग्देदार की भगत सिंह की गुरजोसन की वंदे मातरम वंदे सामने देख वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे सिंह के दादा भाई नौरोजी के बिपिन चंद्र पाल के लाला लाजपत राय के बाल गंगाधर तिलक के अशफाक उल्लाह खान के नाना साहेब के सुखदेव के कुंवर सिंह के मंगल पांडे के विनायक दामोदर सावरकर के राम प्रसाद बिस्मिल के चंद्रशेखर आजाद के वुमेन्स इंडियन फ्रीडम फाइटर वाद्यदार के बेगम हजरत मंडा महल के जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम 15 আগস্ট 15 আগস্ট 15 আগস্ট শত শহীদের রক্ত শত শহীদের রক্ত শত শহীদের রক্ত বন্দে মাতরম वंदे मातरम 15 আগস্ট नेताजी सुभाष चंद्र बसु की तुलसीराम बसु की विनय बादल दिनेश की सूर्य सेन की फुल्लो चाकी की जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम জাতীয় সঙ্গীত সবাই মিলে গাওয়া হবে। জাতীয় সঙ্গীতের পরে
যার যার ফোন গুলো আছে সাইলেন্ট করে নেয় যাতে না কল ঢোকে তখন জাতীয় সঙ্গীতের মাঝে। জাতীয় সঙ্গীতের পরে আমরা আমাদের মাঠের ছোট ছোট বাচ্চা ও যুবক আর আমার সহপাঠী বন্ধু অপূর্ব ও মাঠের জুনিয়ররা আজ আমরা এখানে যে জন্য সমবেত হয়েছি তা হলো ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। ৭৬ পদাপন্ন পালন করার জন্য। তো আমরা এখানে সমবেত হয়েছি সেই সব শহীদদের যাদের মূল্যবান রক্ত দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তারা তাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের উচিত সেই স্বাধীনতাকে আমাদের জাতীয় পতাকাকে উপরে তুলে ধরার জন্য। তো এই প্রসঙ্গে আমরা আমাদের ইতিহাসে স্বাধীনতার যে কর্মপর্যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি যাতে জুনিয়ররা সেখান থেকে কিছু শিক্ষা পায়। আমাদের দেশ এক সময় অখণ্ডভাবে ছিল, আমাদের মধ্যে জাতীয়তাবোধ ছিল না। আমরা জানি ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটেনের একটি সংস্থা আমাদের ভারতবর্ষে বিশেষ করে পূর্ব বাংলায় বাণিজ্য করতে এসেছিল। তারা বাণিজ্য করতে এসে ধীরে ধীরে ভারতের রাজনৈতিক রাজাদের অনৈক্য দুর্বলতা সুযোগ নিয়ে তারা আমাদের দেশে রাজ্য বিস্তারে মন দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বণিকের মানদণ্ড যেন দেখা দিল রাজদণ্ড রূপে। তো তারা আমাদের দেশকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমাদের সম্পদ লুট করে নিয়ে গিয়ে আমরা জানি তারা সেখানে শিল্প বিপ্লব ঘটিয়েছে। তারা বিশ্বের কাছে উচ্চমানের দেশ হিসাবে পরিগণিত হয়েছে। একসময় পৃথিবী তারা শাসন করেছে। তো একসময় বলাই হতো যে ব্রিটিশ রাজত্বে সূর্য নাকি অস্ত যায় না। তো তারা এইভাবে তাদের সাম্রাজ্য বিস্তার সব পৃথিবীকে, শুধু ভারতবর্ষ নয়, একের পর এক দেশ এইভাবে তারা শাসন করে গেছে। তো শাসন করে গেলেও আমাদের দেশের যুব সমাজ ধীরে ধীরে জেগে উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিদ্রোহ সংগঠিত হয়েছে। ১৭৫৭ পলাশী যুদ্ধে যে আমাদের স্বাধীনতার বাতিটি নেমে গেছিল, তার পরবর্তী ১০০ বছরে আমরা সেই বিদ্রোহ সংগঠিত করতে পেরেছি। মহান বিদ্রোহ ১৮৫৭ সালে ঘটেছিল, সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ রূপে পরিগণিত। সে সময় মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহীরা যে বিদ্রোহ দেখা দিয়েছিল, সিপাহীদের সেই বিদ্রোহের ক্ষোভ সারা ভারতবর্ষে বিস্তারিত হয়েছিল। সেই আগুনে ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশরা হয়তো আঁচ পেয়েছিল যে আমাদের যে গোপন আমাদের যে চক্রান্ত তা মনে হয় বেশি দিন সম্ভব নয়। তো যাই হোক, তারা এইভাবেও দীর্ঘদিন আবার শাসন করেই গেছে। প্রায় ২০০ বছর তারা আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল। তো এই ২০০ বছরে আমাদের ধন সম্পদ নিয়ে চলে গেছে ইংল্যান্ডে। পরবর্তীকালে আমরা দেখেছি ভারতের ইতিহাসে গান্ধীজির আবির্ভাব হয়েছে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব হয়েছে। তো যাক, গান্ধীজি নেতাজির আবির্ভাব দুটি ধারায় বিভক্ত হয়ে গেলেও অহিংস, আমরা জানি অহিংস আর একটা সহিংস। গান্ধীজি অহিংস উপায়ে স্বাধীনতা অর্জনের পক্ষপাতী ছিলেন, আর নেতাজি সুভাষচন্দ্র বসু সহিংস উপায়ে স্বাধীনতা অর্জনের পক্ষপাতী ছিলেন। যাই হোক, তাদের লক্ষ্য ছিল এক। তাই আমাদের এই ভারতবর্ষ সেই লক্ষ্যে পৌঁছেছে। আমরা জানি গান্ধীজি বিভিন্ন ৪২ খ্রিস্টাব্দে ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ানোর যেমন ডাক দেয়, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসু এক সময় ডাক দেয় যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো ডাক দেয়। তিনি ভারতবাসী, পরাধীন ভারতবাসীদের সাহায্যে জাপানে গিয়ে রাসবিহারী বসুর সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং কোহিমায়, মণিপুরের কোহিমাতে এসে পতাকা উত্তোলন করে ভারতের দিকে এগিয়ে আসে। যাই হোক, সে সময় জাপানের পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেখানে
নেতাজি আজাদের বাহিনী কিছুটা পিছিয়ে গেলেও ভারতের স্বাধীনতার পথটি থেমে থাকেনি। শেষ পর্যন্ত 1947 সালের 15 আগস্ট আমরা এই স্বাধীনতা লাভ করি। যাক, আমরা স্বাধীনতা লাভ করেছি, তো ব্রিটিশদের সেই চক্রান্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। ব্রিটিশদের চক্রান্ত ছিল ভারতবাসীকে একদম নত করা এবং ভারতবাসীদের ঐক্যবোধকে বিনষ্ট করা। তারা শেষ পর্যন্ত ভারতবাসীকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু অখণ্ড ভারতবর্ষ আমাদের কাছে তুলে দেয়নি। আমরা জানি যে পাকিস্তান নামক একটি রাষ্ট্র জাতিভেদের ভিত্তিতে সৃষ্টি হয়, আর একদিকে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে। তা সত্ত্বেও আমাদের সেই জাতিভেদ এখনও হয়তো আমাদেরকে ভেঙে কুড়ে খায়। তো যাক, আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের লক্ষ্য সেই স্বাধীনতাকে ধরে রাখা, আমাদের লক্ষ্য ভারতকে বিশ্বসভায় ওঠানো। আমরা জানি সদ্য সমাপ্ত কমনওয়েলথ যে গেমস হলো, সেখানে ভারত 5ম স্থান অধিকার করেছে, 4র্থ স্থান 61টি পদক নিয়ে। তো আমরা যদি আমাদের এই যুব সমাজ যদি ভারতবর্ষকে সঠিক জায়গায় পৌঁছাতে চেষ্টা করি, আমাদের খেলাধুলার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, আমাদের ঐক্যবোধ, আমাদের বিবেকবোধ যদি আমরা জাগিয়ে তুলতে পারি, আর আমরা যদি সঠিক পথে এগিয়ে যাই, হয়তো আমাদের ভারতবর্ষ আরও উচ্চমানের জায়গায় পৌঁছাবে এই আশা করছি। আর আমার মাঠে যে যারা সবাই উপস্থিত হয়েছে বা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদেরকেও আমি তাদের জন্য গর্ববোধ করছি যে আমাদের সঙ্গের ছেলেরা যারা আমাদের এই পতাকা উত্তোলনটি মাঠে করেছিল, তারা এখন সেটা ধরে রেখেছে। হয়তো আমি মাঝখানে 1-2 বছর হয়তো উপস্থিত হতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু তারা যে এখনও সেটা চালিয়ে যাচ্ছে। আবার আমার জুনিয়র যারা আছে তারাও যাতে ভবিষ্যতে চালিয়ে যায় এই আশা রাখছি। আমাদের একদিন অন্তত এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাতে হাত মিলিয়ে যদি আমরা সেটা ঐক্যবদ্ধভাবে মিলিত হয়, মনে হয় ভালো হবে। আর মাঠের দেখভাল তারাই করবে, আবার এক সময় তারাই নাগরিক হবে দেশের, তারাই দেশ শাসন করবে, তারাই সুনাগরিক হবে এই আশা রাখছি। আর সবাইকে চাইছি তাদের নিজেদের বিবেকবোধ জাগিয়ে রাখে, পড়াশোনা ভালো করে। আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমি আমাদের মাঠের থেকে জুনিয়র হিসাবে বিশ্বজিৎ দাস। তো আমরা মাস্টারদের কাছ থেকে যা শুনলাম, আমরা ছোট থেকেই যখন সেই প্রাইমারি স্কুল থেকে পড়ি সেই একই কথাই শুনছি। তো আমাদের ইতিহাস যা হয়েছে আমরা ছোট থেকে যা এখনো পর্যন্ত শিখি, আমরা অনেকেই কম বেশি সবাই জানি। তো আমি আর সেদিকে যাচ্ছি নি। আমি যেগুলা বলতে চাইছি সেগুলা নিয়ে একতা, যে এক সময় মাস্টারদা যেটা বললো যে ভারত মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা ভারতীয় উপমহাদেশ ছিল, এরপর সেখান থেকে ভাঙার পর আজ এত ঝামেলা পাকিস্তানের সাথে, এরপরে চায়নার সাথে, বিভিন্ন বাইরের দেশের সাথে। তো ব্রিটেন যে ভারতে এসে করে ভারতে কলোনি এস্টাবলিশ করেছিল, শুধু ভারতকে যে তারা পরাজিত করেছিল বা ভারতের উপর এসে যারা ভারতকে যে রাজত্ব করেছিল, শুধু সেটাই নয়, ইংল্যান্ডও এক সময় অন্যদের অধীনে ছিল। আমরা যদি দেখি 55 BC-তে, আমি সেরকম হয়তো ইতিহাস নিয়ে করে পড়িনি, হয়তো আমি সেরকম জানবো না, কিন্তু সিলেবাসের মধ্যে যা পেয়েছি, তো যদি আমরা দেখি 45 থেকে 55 BC-তে আপনার রোম ইংল্যান্ডে শাসন চালিয়েছে। এরপর 410 AD-তে সেখানে অ্যাঙ্গেল সেকশনস বলে জার্মানিক ট্রাইব যারা ছিল, তারা ইংল্যান্ডে শাসন চালিয়েছে। শুধু যে ভারতবর্ষ ইংল্যান্ডের অধীনে ছিল শুধু তাই নয়, ইংল্যান্ড ছিল নি, তখন ব্রিটিশ ছিল। আর এখনো ব্রিটিশের মধ্যেই 4টা দেশ আছে আর কি ব্রিটেনের মধ্যে, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড, এই 4টা।
তাহলে তখনও সেই চারটাই অন্যদের অধীনে ছিল। তো বলা হয় আমাদের একতাই বল। আমাদের যখন ভারতীয় সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন ভারতীয় উপমহাদেশ ছিল, বঙ্গভঙ্গের প্রশ্ন বা বঙ্গভঙ্গের দরকার কখন হয়েছিল ভারতের? আমরা জানি, অনেকেই শুনেছি মুখে ঢুকে, যে ভারতকে কেন ভাগ করা হয়েছিল, যে ওই দিকের ইউরোপীয়রা চেয়েছিল যে এইটা যদি এদেরকে রাখি দেওয়া হয়, মানে ভারতীয় উপমহাদেশ যদি থাকে, তাহলে কি হচ্ছে এদের ভূখণ্ড বা আমাদের থেকে, এদের ভূখণ্ডটা আমাদের থেকে অনেক বেশি। তাছাড়াও ইউনিটি বলে একটা কথা থাকে, যে ইউনিটি সবাই একসাথে থাকলে যে পাওয়ারটা থাকে সেটা ভাঙে গেলে হবে না। আগে পাকিস্তান এইগুলা সব একই ছিল, পাকিস্তান, এদিকে মায়ানমার, আফগানিস্তান, বাংলাদেশ সব ভারতের মধ্যেই ছিল, ভারতীয় উপমহাদেশ। কিন্তু আজকে সেইটা তারা, যেটাকে বলা হয় যে ফিরিঙ্গিরা, সাদা চামড়ার লোকেরা করে গেছে, আর এখন সেই ইয়েটা এখন আমরা এখন ভুগছি। প্রত্যেকদিন পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে ঝামেলা, গালওয়ান বা সেই দিকে নিয়ে চীনের সাথে ঝামেলা। তো কথাগুলা এইটাই, যে নিজেদের মধ্যে হচ্ছে একতা রাখতে হবে। দেশটা আমাদের, মাঠটাও আমাদের। জাতিভেদ ভাবলে হবে নি। জাতিভেদ কি? আমরা মানুষ হিসাবে জন্মেছি, মানুষ হিসাবেই মারা যাবো। জাতিভেদের এখানে কোনো সমস্যা নেই। জাতিভেদ কারা? জাতিভেদ কেউ সৃষ্টি করেনি, জাতিভেদ নিজেরা সৃষ্টি করেছি আমরা। জাতিভেদ সৃষ্টি করছে ইংরেজরা। তার আগে জাতিভেদ ছিল না, ছিল হয়তো অন্য ছিল, কাস্ট সিস্টেম শুরু করেছে ইংরেজরা। তাহলে আমাদের নিজেদের, আমরা হচ্ছে সবাই মানব, মানুষ সবাই আমরা। আমাদের ধর্ম মানব ধর্ম। অন্যের, স্বামী বিবেকানন্দ বেশ একটা কথা বলেছিলেন, যে আমরা সবাই ভারতবাসী, সমস্ত ভারতবাসী আমার ভাই। বলো চন্ডাল ভারতবাসী, বলো মূর্খ ভারতবাসী, বলো দরিদ্র ভারতবাসী, সবাই আমার ভাই। আর 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 বলো, হে ভাই, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের মাটি আমার জন্য স্বর্গ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো। তো জাতিভেদ, ইউনিটি, এইগুলা হচ্ছে আমাদের এখনকার যে জেনারেশন, এইগুলা শিখতে হবে আমাদের। ভারতের একটা বেশ পৃথিবীর কাছে ভারত অন্য আরেকটা নামে জানে, যে আমাদের সংস্কার, কালচার হিসাবেও ভারতের নাম আছে। এইটা নয় যে আমরা বড়দের সম্মান দিলাম না, শুধুমাত্র দেশের ক্ষেত্রেই নাই, পরিবার, মাঠের মধ্যেও অনেক সময় দেখা হয় আমরা বড়দের কথা মানছি না। তো ইতিহাস তৈরি করতে হবে নিজেদের। ভারত এখন আমরা স্বাধীনতা পেয়েছি মানে কখন কি হবে বলা যায় না। তাহলে ইউনিটিতে থাকলে কি হয়, সেই স্বাধীনতাটা আবার আমরা হারাবো নি। কিন্তু আমরা যদি ইউনিটির থেকে আমরা যদি আলাদা হয়ে যাই, তাহলে হয়তো বা আমাদেরও অন্য কোনো না কোনো দেশের সাথে, অন্য কোনো দেশের অধীনে আবার আমাদের না চলে যেতে হয়, যদি ইউনিটি আমাদের ভেঙে যায়, যেমন আগে হয়েছে ঠিক এখনই। আর হচ্ছে একটা কথা বলা হয় যে বিভীষণ, এই ঘরের শত্রু বিভীষণ। আমরা যদি ঘরের শত্রু বিভীষণ যদি না থাকতো, বলা হয় যে রাবণ নাকি রামকে হারাতেই পারত না। ঠিক সেরকম ভাবে মোহাম্মদ, মানে যখন ভারতে মুঘল শাসন শুরু হয়েছিল, সেইখানে পৃথ্বীরাজ চৌহানের বেশ, আমার ঠিক একটা মনে পড়ছে না, পৃথ্বীরাজ চৌহান যার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, মানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন, তার বাবা, নামটা ঠিক আমার মনে পড়ছে নি, তার বিশ্বাসঘাতকতার জন্য মোহাম্মদ গৌরী ভারতের ঢুকেছিল। তো বারবার সে একটা প্রসঙ্গই চলে আসছে, যে হচ্ছে বিশ্বাসবোধ, ভরসা যোগ্যতা, মানুষ সব শেষে, সব ধর্ম নির্বিশেষে, মানব ধর্ম আমাদের যেমন থাকে, আর একতা, এইগুলো আমরা যদি না মানি চলতে পারি, তাহলে ভবিষ্যতে হয়তো অন্য দেশের অধীনে আবার আমাদের যেতে হবে। এই বলেই শেষ করছি। থার্ড পার্সন যদি কেউ আসি জিজ্ঞাসা করে যে কোনো কিছু কথা, সেই কথা তো আমাদেরকে উত্তর দিতে হবে। আমরা তো ভারতবাসী, আমরা দীর্ঘ 200 বছর লড়াই করেছি ইংরেজদের সঙ্গে। তাহলে আমরা কেন, আমরা কোনো কেউ কিছু জিজ্ঞাসা করলে তার
সামনাসামনি সজোরে উত্তর দিতে আমরা পারিনি, আমাদের মনের মধ্যে ভয় আছে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি আমার থেকে যারা ছোটরা আছে তাদেরকে একটা কথাই বলবো, যে মনের মধ্যে কেউ কখনো দ্বিধা, হিংসা, ঘৃণা, ভয় রাখবি না। কারণ হচ্ছে কি না, আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি চলতে গেলে, আগাতে গেলে আমাদেরকে কিন্তু অনেকটা লড়াই করে আগাতে হবে। তাই আমাদেরকে এখন যারা আমরা ছোট আছি, সেই জন্য বলছি, যদি এখন থেকে সাহস আমরা অর্জন করতে পারি, যদি আমরা সৎ হতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা আগাতে পারবো না। মানে কি হবে, যে আমরা হয়তো 75 বছর স্বাধীনতা উদযাপন করেছি, 76 বছর করলাম, সেই ব্রিটিশদের দেখা পথেই আমরা এখনো হাঁটছি, যেটা আমাদেরকে অবিলম্বে বন্ধ করতে হবে। বর্তমান যে দেশের পরিস্থিতি, বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে যদি আমরা বিচার করি, তাহলে দেখতে হবে যদি আমরা একটু কোথাও একটু খারাপ ভাবে আমরা চলি, খারাপ ভাবে চলি, কথার অর্থ হচ্ছে এটাই, কোথাও দু একটা খারাপ কথা বললাম, কোথাও দেখা গেল আমরা অযথা না বুঝি সুঝি কথা বললাম, দেখবি কোথাও তর্ক হচ্ছে সেখানে আমরা গেলাম, তাহলে কিন্তু আমাদের কি হবে, নিজেদের ক্ষতি হবে। আমরা বড় আনন্দের সঙ্গে বলছি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি 1947 সালেই ও আজকের দিনে, কিন্তু দেখা যাবে যে এখনো কিন্তু আমরা বেশ কিছু জায়গায় পরাধীনতার মধ্যে বাস করছি। কি রকম না, যখন আমরা পরাধীন এর সংজ্ঞাটা বলতে যাব, তখন আমরা বুঝবো যে আমরা দেখি বেশিরভাগ সময় আমরা পরের বুদ্ধি চলি, যেটা তোরাকে একটু আগে আমি বললাম, যে আমরা এখনো সেই ব্রিটিশদের দেখানো পথে চলছি। কেউ কিছু কথা বলছে, সেই কথাগুলোর আমরা ভালো মন্দ বিচার না করি, আমরা সেই ফ্লোতেই, সেই আবেগে আমরা কিন্তু চলে যাচ্ছি, সেই জায়গাতে আমরা লড়ে যাচ্ছি। আমাদের যে নিজেদের বিচার বুদ্ধি, সেই নিজেদের বিচার বুদ্ধি কিন্তু আমরা এখনো বিচার বুদ্ধি দিয়ে করে আমরা এখনো কিন্তু কোনো কিছুটা সমাধান করতে পারছি না। আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। দেশের যে রাজনৈতিক পরিস্থিতির কথা ভাবি করি কিন্তু কথা বললাম আমি ইনডাইরেক্টলি, তোরা অনেকটা হয়তো বুঝতে পারিস কি পারিস না জানি নেই, কিন্তু আস্তে আস্তে যখন তোরা একটু বড় হবি, ভোটাধিকার পাবি, তখন তোরা ঠিক বুঝতে পারবি যে আমরা এখনো কিন্তু অনেকটা জায়গায় পরাধীনের মধ্যেই আছি, সেই জায়গাটা ছাড়িয়ে আমাদেরকে বেরাতে হবে। আমি বলছি না এই যে আমাদের যারা বীর শহীদরা ছিল, স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদের মতো লড়াই করতে হবে, লড়াই করতে হবে না। নিজে যদি আমরা সচেতন হই, নিজে যদি আমরা সাবধানে থাকি, তাহলে আমাদেরকে কেউ কখনো কেউ বশীভূত করতে পারবে না। যে আজকের দিনে আমাদের একমাত্র বিশেষ প্রয়োজন, তবে এই নাই যে আমার এই কথাটার দ্বারা তোরা সবাই বেপরোয়া হবি। বেপরোয়া হওয়া আলাদা, আর কারো বশীভূত হওয়া আলাদা। বলার উদ্দেশ্য আমার একটাই, যে সবাই কিন্তু নিজের মতে, নিজের বুদ্ধি, নিজের আদর্শে অবিচল থাকবে। ঠিক আছে। আর একটা কথা যেটা মাস্টারও বললো, লাদেনও বললো, সেটা হচ্ছে কি না, আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে। যদি আমরা ঐক্য বজায় না রাখি নিজেদের মধ্যে, তখন দেখা যাবে যে আমাদের মধ্যেই কিন্তু একটা বিভেদের সৃষ্টি হবে, যেটা পরবর্তীকালে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় কি, বিশেষ করে আমরা যারা বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত, আমরা যারা বিশেষ করে নির্দিষ্ট একটা জায়গায় থাকছি, যেসব ছেলে মেয়েরা, তাদের মধ্যে কিন্তু একটা আমাদের একতা দরকার আছে। কারণ একতাই হচ্ছে আমাদের বল। একতা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। আর অবশ্যই আর একটা কথা মনে রাখবো, যে আমরা আমাদের দেশকে যথেষ্ট ভালোবাসি, তার জন্য আমরা এই দিনটা উদযাপন করছি। তাই আমরা দেশের কখনো ক্ষতি চাইবো না। আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের দেশের ক্ষতি হোক বা একটা সমাজের ক্ষতি হোক, এটা আমরা কখনো চাইবো না। এটা আমরা মনে মনে শপথ করবো। হলো আমার একটু হয়তো কষ্ট হতে পারে, আমাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু সেই কষ্ট কিন্তু নিজেদেরকে কখনো ওই জায়গাটা থেকে সরাতে পারবে না। অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট পয়েন্টে থাকি, সেই পয়েন্ট থেকে আমাকে কখনো মাইনাস পয়েন্টে লিখতে পারবে না।
হয়তো আমি ডিসব্যালেন্স হবো, সেখানে আমি স্টেবল থাকি যাব, আমি আগাতে পারবো না, কিন্তু ওই পয়েন্টেই থাকবো। যদি আমি একবার খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই, আমি মিনস আমরা, তাহলে দেখা যাবে কি আমাদের কিন্তু ডিমেরিট পয়েন্ট আস্তে আস্তে জীবনে শুরু হতে থাকবে। অতএব আমরা কখনোই নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য সমাজের, দেশের, পরিবেশের ক্ষতি করব না। আর একটা কথা না বললেই নাই, বর্তমান যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি থেকে বিচার করি আমরা যদি দেখি, আমাদেরকে কিন্তু আমাদের যে ব্যক্তিগত কিছু অভ্যাস, সেই অভ্যাসগুলো একটু একটু কমাতে হবে বা চেঞ্জ করতে হবে। আজ সারা ভারতবর্ষ যার কথায় বা যার দ্বারা আমরা উদ্বুদ্ধ হয়ে করে আজকে অমৃত মহোৎসব পালন করলাম দীর্ঘ 4-5 দিন ধরে, সেই ভারত সরকার দ্বারাই আমাদের কাছে মানে নির্দেশ আসছে যে আমাদের পরিবেশকে ঠিক রাখতে হবে। কারণ একটা সময় থেকে দেখা যায় যতদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, যতদিন থেকে মানব সভ্যতা আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে, তবে থেকে প্রতিনিয়ত কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য আমাদের পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে বিভিন্ন কারণের দিক থেকে। এটা কিন্তু কোন একটা সংগঠন কাজ করছে না, এটা ব্যক্তিগতভাবে নিজেরা একলা একলা আমরা পরিবেশের উপর ক্ষতি করে চলেছি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই রিসেন্ট দেখতে পেলাম, কিছুদিন আগে আমরা খবরও শুনছিলাম যে আমাদের দেশ খরাই ঘোষণা হতেছিল, খরা হচ্ছিল। এটা তো আমরা আগে দেখি নাই, যখন আমরা ছোট ছিলাম, আমার থেকে যারা বড়রা আছে তারা নিশ্চয়ই জানবে যে এইরকম দিন মনে হয় তারা দেখে নাই। এটা আমরা 25-26 বছর ইতিহাসে 4-5 বার দেখে নিলাম। কিসের জন্য? আমাদের পরিবেশের ক্ষতির জন্য। আজকে 15ই আগস্ট দিনে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে আমরা অনেকে আছি, আর এখানে আমরা যারা আছি সবাই আমরা জানি আমরা দেশের ভালো চাই এবং এই কথাগুলো মানি চলবো। এবং যথাসম্ভব, আমি বলছি না যে আমার 100% ক্ষতি করি আমরা আমাদের দেশকে বাঁচাবো, সেটা হয়তো এখন ভুল হবে আমাদের, কিন্তু অবশ্যই আমরা 10% দিক করে হলেও চেষ্টা করবো আমাদের দেশকে রক্ষা করতে, আমাদের পরিবেশকে রক্ষা করতে। যাই হোক, সবাই ভারত মাতার আমরা সন্তান, ভারত মাতাকে ভালোবাসা, ভারত মাতাকে আমরা নমস্কার জানাই এবং আমরা আমাদের সভা আজকে এই পতাকা উত্তোলনের পর্ব শেষ করছি।